সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমাদের আলোচনা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান অধ্যায় 10 থেকে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, স্নায়ুতন্ত্র। সবাই জীববিজ্ঞান বই, খাতা কলম নিয়ে পাঠে অংশগ্রহণ করো এবং পাঠ শিরোনামটা লিখে নাও, স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্র কি? আমাদের দেহে কিন্তু অনেকগুলো তন্ত্র রয়েছে। এর মধ্যে স্নায়ুতন্ত্র একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু স্নায়ুতন্ত্র এটা কি করে? দেহের পরিবেশ থেকে বিভিন্ন উদ্দীপনা গ্রহণ করে এবং উদ্দীপনাগুলো অনুযায়ী প্রতিবেদন তৈরি করে এবং প্রয়োজনীয় সাড়া প্রদান করে। তাহলে যে তন্ত্রটা পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে উপযুক্ত প্রতিবেদন তৈরি করে সাড়া প্রদান করে, সেটাই হচ্ছে মূলত স্নায়ুতন্ত্র জীবদেহে। তাই এই স্নায়ুতন্ত্র নিয়ে আজকে আমাদের আলোচনা। স্নায়ুতন্ত্রের কয়েকগুলো পার্ট বা অংশ রয়েছে। আমরা অংশগুলো সম্পর্কে প্রথমত জানি। স্নায়ুতন্ত্রকে প্রধানত দুটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, আর একটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। সবাই খাতা বের করো, খাতা বের করে লিখে নাও স্নায়ুতন্ত্র। আমরা এই ভাগগুলো আগে দেখি। স্নায়ুতন্ত্র, এই স্নায়ুতন্ত্রকে প্রথমত ক ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে, তাই না? দুটো ভাগ। আমরা প্রথম দুটা ভাগের কথা আগে একটু জেনে নিই। একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, খাতা বের করে কিন্তু লিখে নাও। আর আরেকটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। এটার নাম হলো প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আবার দুই ভাগে বিভক্ত। এই যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটা, ওটাকে দুটা ভাগে ভাগ করা হয়েছে। কি কি দুটা ভাগ আমরা একটু দেখে নিই। দুইটা ভাগ হচ্ছে, একটাকে বলা হচ্ছে মস্তিষ্ক। এটার নাম কি? মস্তিষ্ক। আর আরেকটা হচ্ছে সুষুম্না কাণ্ড। একটা অংশের নাম সুষুম্না কাণ্ড। দুটা, একটা মস্তিষ্ক, একটা হলো কি সুষুম্না কাণ্ড। প্রান্তীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্রে কিন্তু আবার রয়েছে দুটো ভাগ। এই যে প্রান্তীয় স্নায়ুতন্ত্র, ওইটাকে প্রথমে আবার দুভাগে ভাগ করা হয়েছে। আমরা দুটা ভাগ একটু দেখি। দুটা ভাগ কি? একটা হচ্ছে করুটিকা সুষুম্না। এটাকে বলা হয় করুটিকা সুষুম্না। করুটিকা সুষুম্না স্নায়ু। করুটিকা সুষুম্না স্নায়ু। আর আরেকটা হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ু। এটাকে বলা হয় স্বয়ংক্রিয় স্নায়ু। স্বয়ংক্রিয় স্বয়ংক্রিয় স্নায়ু। স্বয়ংক্রিয় স্নায়ুটাকে আবার ভাগ করা হয়েছে দুই ভাগে। এই যে স্বয়ংক্রিয় স্নায়ু, দেখো স্বয়ংক্রিয় স্নায়ুটা আবার দুটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে সিম্পেথেটিক, একটা হচ্ছে প্যারাসিম্পেথেটিক। এটাকে বলে সিম্পেথেটিক
সিম্পেথেটিক স্নায়ু, আর একটা হচ্ছে প্যারাসিম্পেথেটিক স্নায়ু। এটাকে বলা হয় প্যারাসিম্পেথেটিক স্নায়ু। একটা সিম্পেথেটিক স্নায়ু আর একটা হচ্ছে প্যারাসিম্পেথেটিক স্নায়ু। তাহলে আমরা স্নায়ুতন্ত্রের ভাগগুলো আগে জানলাম, যে স্নায়ুতন্ত্রকে কয় ভাগে ভাগ করা যায়। প্রথমে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আর একটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটা আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড। আর প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে করুটিকা সুষুম্না স্নায়ু আর একটা হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ু। স্বয়ংক্রিয় স্নায়ুটা আবার দুই ভাগে বিভক্ত, একটা সিম্পেথেটিক এবং একটা প্যারাসিম্পেথেটিক স্নায়ু। আমরা একে একে এগুলো আলোচনা করব। এখন সবাই মনোযোগ সহকারে পাঠে অংশগ্রহণ করো, কারণ এই স্নায়ুতন্ত্রগুলো যে আমরা পড়ছি, এই যে দেখো তোমরা পাঠে অংশগ্রহণ করেছো, আমি এখানে পাঠ নিচ্ছি, লিখছি, তোমরা আমার কথা শুনছো, লিখছো, এই সবগুলোই কিন্তু এই স্নায়ুতন্ত্রের মধ্যেই কিন্তু হচ্ছে। কারণ স্নায়ুতন্ত্র যদি আমার সক্রিয় না থাকতো, আমি এই কাজগুলো করতে পারতাম না। আবার তোমাদের স্নায়ু যদি সক্রিয় না থাকে, তোমরাও এগুলো করতে পারতে না। এটা দেখাও যাবে না, শোনাও যাবে না, কাজও করা যাবে না। খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য এই স্নায়ুতন্ত্র সম্পর্কে তোমরা এই ক্লাসে জেনে নাও। এই মাধ্যমিক স্তরে উপরে ক্লাসগুলোতে গেলে হয়তো বা আরো অনেক বিস্তারিত তোমরা জানবে, তবে এই জায়গাটা ভালো করে বুঝে নিতে হবে। আর প্রথম যে অংশটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, তাই না? এখন এই যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, কেউ কি একটু বলতে পারো যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সঙ্গে কি কি বিষয় থাকে? আমরা যে একটু আগে বললাম যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থাকে মস্তিষ্ক আর একটা কি সুষুম্না কাণ্ড, তাই তো? এবার আমরা একটু দেখি মস্তিষ্ক নিয়ে প্রথমে একটু আলোচনা করি। মস্তিষ্ক বা ব্রেইন, এটা কি বলা হয়? মস্তিষ্ক। মস্তিষ্ক কি? ব্রেইন। এই যে মাথাটা আছে না আমাদের, এটাকে সারাটাকে আমরা মাথায় বলি, তাই না? কিন্তু মস্তিষ্ক বলতে কিন্তু এই মাথার বাইরে, মস্তিষ্কটা হচ্ছে ভিতরে, এই করুটিকার ভিতরে থাকে, অর্থাৎ মস্তিষ্ক। এবং এর সঙ্গে রয়েছে মেরুমজ্জা। মেরুমজ্জা এবং এই মস্তিষ্ক নিয়ে দেখো বিস্তারিত আলোচনা আরো কি কি বিষয় আছে। এখন মস্তিষ্কটা মূলত যদি আমরা একে সংজ্ঞায়িত করি, তাহলে আমরা দেখব কি, যে সুষুম্না কাণ্ডের শীর্ষে যে একটা স্ফীত স্নায়ুতন্ত্রের যে স্ফীত অংশটা করুটিকার মধ্যে আবদ্ধ থাকে, তাই হচ্ছে মস্তিষ্ক। আমরা ইংরেজিতে কি বলি? ব্রেইন। বলি যে ব্রেইন খুব ভালো। ব্রেইন খুব ভালো মানে কি? পাতাতে এই জায়গার স্নায়ুগুলো খুবই সচল, প্রখর বুদ্ধিমত্তা সম্পন্ন, তাই না? তাহলে বলি যে তার ব্রেইন আছে, অর্থাৎ খুব ভালো ব্রেইন আছে। ব্রেইন তো সবারই আছে, না তো মানুষ টিকে থাকবে কি করে? কিন্তু এটা সক্রিয়তার উপরে নির্ভর করে আমাদের বাকি জীবন আছে, কতটুকু সক্রিয় আছে এবং কিভাবে সেটা চিন্তা চেতনা করে। তো মস্তিষ্ক আলোচনা করতে গেলে একটু ছবির মাধ্যমে আমাদেরকে একটু দেখতে হবে। সবাই একটু খাতা বের করে ছবিটা একটু আঁকার চেষ্টা করো। আমরা একটা মানুষের মাথার খুলির অংশটা একটু আমরা আঁকি। মানে করে এই একটা মানুষের মাথা, এটা হচ্ছে তার নাকের অংশ, ঠিক আছে? এখন এই মনে করে একটা মানুষের মাথার খুলি, এই যে অংশটা, এটা কিন্তু অত্যন্ত শক্ত, এটা স্কাল, এটা কিন্তু বন দিয়ে তৈরি। এবং এর নিচে যেহেতু মস্তিষ্ক খুব নরম, স্নায়ুতন্ত্র খুব নরম অংশ,
এই জন্য চাইলেই সেটি ক্ষতিগ্রস্ত হলে তো বিপদ। এই জন্য এই শক্ত স্কালটার ভিতরে থাকে এই মস্তিষ্ক বা ব্রেন। এখন মস্তিষ্ক বা ব্রেনটা কিরকম থাকে, এই যে শক্ত আবরণটা ওটাকে বলে কি কোরুটিন, এটাকে বলে কোরুটিন। আচ্ছা, এখন কোরুটিন নিচে কোরুটিন নিচে দেখো এরকম করে, এটা মনে করো আমাদের কপাল, কপাল থেকে ওই দিক থেকে আসছে, ওই দিক থেকে আইসা এরকম করে যাবে, আইসা এই জায়গাটার মধ্যে, ওইখানের মধ্যে আবার দুটো অংশ রয়েছে কিন্তু, এরকম করে। আর এর নিচে এই দুটো অংশ, এখানের মধ্যে একটা পিটুইটারি গ্ল্যান্ড, আর এই জায়গাটার থেকে এদিক থেকে বেরিয়ে আসবে এই অংশটা, আর এই জায়গাটা নিচের দিকে গিয়ে একটু ভিতরের দিকে যাওয়ার পরে আবার এই লম্বা করে যাচ্ছে, ঠিক আছে? এটা একটা মস্তিষ্কের লম্বচ্ছেদ আমরা আঁকছি, এটা মাথায় এরকম করে বরাবর দুভাগ করি, এটা লম্বচ্ছেদ। এই যে অংশটা দেখো, এটা কিন্তু ঢেউ তোলা, এখানের মধ্যে এরকম এরকম করে ঢেউ তোলা আছে। এখন আমরা এই যে অংশটার অত্যন্ত নরম, এগুলো প্রায় 100 বিলিয়ন স্নায়ু দিয়ে তৈরি, এই অংশটা 100 বিলিয়ন স্নায়ু, বুঝতেই পারছো তাই না? এই যে ব্রেনটা, এই ব্রেনটা, এটা এটা একটা পার্ট, ঠিক আর একটা পার্ট রয়েছে, দুটো অংশ। এই যে ব্রেনটা মস্তিষ্কের এটাকে পুরো ভাগ করা যায় তিনটা ভাগে, একটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, একটা হচ্ছে মধ্য মস্তিষ্ক, আর একটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। এই অগ্র মস্তিষ্কের এই অংশটাকে বলা হয় সেরিব্রাম। এটাকে কি বলে? সেরিব্রাম। এই সেরিব্রামের দুইটা খণ্ড, একটা ডান খণ্ড আর একটা হচ্ছে বাম খণ্ড, দুটো অংশ, এগুলো কিন্তু নরম এবং ঢেউ তোলা। মাঝখানে একটা বিভেদক খাঁজ রয়েছে, এই যে এক বিভেদক খাঁজটা, এই যে এটার দুই পাশে দুইটা অংশ। এই যে অংশটা, এটাকে বলা হয় কর্পাস ক্যালোসাম। এটাকে কি বলে? কর্পাস ক্যালোসাম। কর্পাস ক্যালোসাম। কর্পাস ক্যালোসামটা কি? এটা হচ্ছে এক গুচ্ছ স্নায়ু, এক বান্ডিল স্নায়ুর এই পাশে এক খণ্ড ব্রেন, এই পাশে আরেক খণ্ড, হ্যাঁ না? এই যে সেরিব্রাম বললাম, এই সেরিব্রামটা এই যে কর্পাস ক্যালোসাম, এই কর্পাস ক্যালোসাম স্নায়ুরজ্জু দিয়ে যুক্ত। এই স্নায়ুরজ্জুর দুই পাশে দুই খণ্ড এই সেরিব্রাম অবস্থান করে, দুইটাই মানে এটার দ্বারা যুক্ত থাকে। এই দুইটা খণ্ডকে বলা হয় সেরিব্রাল হেমিস্ফিয়ার, একটা ডান হেমিস্ফিয়ার, একটা হচ্ছে বাম হেমিস্ফিয়ার। এই যে আমাদের দেহের এই ডান হেমিস্ফিয়ার, অর্থাৎ এই যে পুরো অংশটা, যেহেতু এইদিকে আরেকটা আছে, এটাকে যদি আমরা বাম ধরি তাহলে এর পাশাপাশি আরেকটা এজ ইট ইজ ডান দিকে খণ্ড রয়েছে। তো ডান হেমিস্ফিয়ারটা কি করে? দেহের বাম দিকের অঙ্গ প্রত্যঙ্গের কাজ পরিচালনা করে। আর বাম দিকের যে খণ্ডটা রয়েছে, একটা কি বললাম যে সেরিব্রাল হেমিস্ফিয়ার, রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার এন্ড লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার। এই বাম সেরিব্রাল হেমিস্ফিয়ারটা দেহের ডান দিকে কার্যকলাপ নিয়ন্ত্রণ করে, কিন্তু এরা ওই কর্পাস ক্যালোসাম দ্বারা কিন্তু এরা যুক্ত থাকে। এই কর্পাস ক্যালোসামের নিচে দুটো অংশ রয়েছে, এটা হলো থ্যালামাস, একটা হচ্ছে হাইপোথ্যালামাস। এটা হচ্ছে থ্যালামাস, থ্যালামাস, আর ওই অংশটার নাম হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস এই জায়গার মধ্যে দুটো অংশ। আর
এটা এখানে অনেকগুলো স্নায়ু। এটার নাম হচ্ছে কি সেরিবেলাম। এটার নাম হচ্ছে সেরিবেলাম। এই জায়গাটার নাম হচ্ছে পন্স। এটা হচ্ছে পন্স। এই যে এই অংশটা, এটার নাম হচ্ছে মেডুলা অবলঙ্গাটা। এটাকে বলে মেডুলা অবলঙ্গাটা। অবলঙ্গাটা। আর ওটা হচ্ছে সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ড, ওটা মূর্ধন্য ষ হবে। সুষুম্না কাণ্ড। এটা একটা হচ্ছে মস্তিষ্কের লম্বচ্ছেদ। মস্তিষ্কের লম্বচ্ছেদ আমরা এটা আঁকছি। কিন্তু এখন দেখো, আমরা বলছিলাম যে মস্তিষ্কের তিনটা অংশ, একটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, একটা মধ্য মস্তিষ্ক, আর একটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কের মধ্যে কি কি অংশ? এই যে সেরিব্রাম, তারপর এই কর্পাস ক্যালোসাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস, এই চারটা অংশ নিয়ে হচ্ছে অগ্র মস্তিষ্ক। এই যে চারটা অংশ, ঠিক আছে, এগুলো হচ্ছে অগ্র মস্তিষ্ক। এটার নাম কি? অগ্র মস্তিষ্ক। এখান থেকে শুরু করে এই হাইপোথ্যালামাস পর্যন্ত হচ্ছে অগ্র মস্তিষ্ক। আর ঠিক এই যে জায়গাটা, এটাকে আমরা বলি মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক, এই জায়গাটা হচ্ছে মধ্য মস্তিষ্ক। এখানে রয়েছে এই যে পিটুইটারি গ্ল্যান্ড বা পিটুইটারি গ্রন্থি। এখানের মধ্যে যেটা মাস্টার গ্ল্যান্ড বলা যায়, সে যাবতীয় গ্ল্যান্ডগুলোর অর্থাৎ অন্তঃকোষে যেসব গ্রন্থি আছে তার কার্যকলাপ সে নিয়ন্ত্রণ করে। মানুষের দৈহিক অবয়ব, সে কতটুকু লম্বা খাটো হবে, এগুলো এই পিটুইটারি গ্ল্যান্ডটা নির্ধারণ করে দেয়। এখান থেকে হরমোন নিঃসরিত হয়। তো অগ্র মস্তিষ্ক জানলাম, মধ্য মস্তিষ্ক জানলাম, আর এই যে সেরিবেলাম, হ্যাঁ, পন্স এবং মেডুলা, এই তিনটা অংশ নিয়ে হচ্ছে, এটা হলো পশ্চাৎ মস্তিষ্ক। এটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। সেরিবেলাম, পন্স, মেডুলা অবলঙ্গাটা, এটা নিয়ে হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। কারণ এটা মাথা একটু নিচের দিকে, তাই না, এই জায়গায়। এখন একটু সেরিবেলাম, পন্স এবং মেডুলা অবলঙ্গাটা নিয়ে আলোচনা করি। এই যে সেরিবেলাম, এটাই সবচেয়ে বড় অংশ মস্তিষ্কের মধ্যে, তাই না। অন্যান্য সকল প্রাণীর থেকে কিন্তু এটা উন্নত, কারণ বেশি করে বিবর্তিত হয়েছে, যে কারণে আমরা সৃষ্টি শ্রেষ্ঠ জীব। এই জায়গার মধ্যে কি হয়, সে কি কাজ করে, মানুষের যাবতীয় চিন্তা, চেতনা, বুদ্ধি, বিচার ক্ষমতা, হ্যাঁ, বাক শক্তি, ইচ্ছা শক্তি, সব এই জায়গার থেকে নির্ধারিত হয়। কারণ আমরা হাত দিয়ে তো আর এমনি কিছু চিন্তা করা যায় না। পা কি কোনো কিছু চিন্তা করতে পারবে? হাত কোনো কিছু চিন্তা করতে পারবে? ওইখানে তো স্নায়ু আছে, হাত পা নাক এগুলো সব জায়গাতেই আছে। কিন্তু চিন্তাটা হবে কোথা থেকে? সব এই জায়গা থেকে। বুদ্ধিটা আসবে কোথা থেকে? তাও এখান থেকে আসবে। আমরা এই যে কোনো কাজ করি, কাজটা কিভাবে করব, নিজের একটা প্ল্যান করি, পরিকল্পনা করি, এই যাবতীয় কিছুই কিন্তু এই জায়গা থেকে আসে। এই যে এই সেরিব্রাম, যেটা দুইটা অংশ আমি বললাম, সেরিব্রাল হেমিস্ফিয়ার, এই সেরিব্রাল হেমিস্ফিয়ার থেকেই আসবে। আচ্ছা, এটা তো দুইটা খণ্ড বললাম। এর নিচে তাকে এই যে কর্পাস ক্যালোসাম, এটা একটু আগে বলেছি তোমাদেরকে, যে এটা একটা স্নায়ুরজ্জু। এই স্নায়ুরজ্জু দিয়ে ডান এবং বাম সেরিব্রাল হেমিস্ফিয়ারকে সংযুক্ত করে। এর নিচে রয়েছে থ্যালামাস এবং হাইপোথ্যালামাস, এরাও এই কাজগুলো সঙ্গে যুক্ত। সেরিবেলাম, মধ্য মস্তিষ্কের কাজটা একটু জেনে নাও। মধ্য মস্তিষ্ক কি করে আমাদের শরীরটা
বিভিন্ন পেশি রয়েছে না, বিভিন্ন পেশিগুলোর কার্যক্রম সে নিয়ন্ত্রণ করে। এই যে মধ্য মস্তিষ্ক, এটা পেশিগুলোর কাজ সমন্বয় সাধন করে ভারসাম্য রক্ষা করে শ্রবণ এবং দর্শনে। এই যে মনে করো আমার কথা তোমরা শুনছো, এই শোনার কাজটা কিন্তু এই জায়গায় ওই মধ্য মস্তিষ্কের কাছ থেকে, দর্শনের কাজটাও এখান থেকেই এগুলো ভূমিকা রয়েছে তাদের। এরপর আসলো কি পন্স এবং মেডুলা অবলম্বনকাটা। পন্স হচ্ছে একটু স্ফীত অংশ, ওইটা নলাকার প্রায় মস্তিষ্কের পরে নলাকার একটা অংশ, এটার নাম হচ্ছে পন্স। এই যে সেরিবেলাম, সেরিবেলামটাও কিন্তু আবার দুটো অংশে বিভক্ত। এইটাও বাম এবং ডান দুইটা অংশে বিভক্ত এই সেরিবেলামটা। এখানে আরেকটু কথা বলে যাই, এই যে মস্তিষ্কের উপরের দিকে তোমরা বইয়ের মধ্যে ছবি দেখবা যে ওই জায়গাটা একটু ধূসর বর্ণের দেওয়া আছে। এই যে জায়গাটা এটা ধূসর বর্ণের আর ভিতরের দিকটা সাদা বর্ণের। ওই জায়গাটা হচ্ছে ধূসর আর ভিতরের দিকটা হচ্ছে একটু শ্বেত। এটা দুটো নাম আছে। এটার ক্ষেত্রে কি রকম, বাহিরের দিকে ধূসর আর ভিতরের দিকে সাদা। এখানে পর্যন্ত বাহিরের দিকে ধূসর, ভিতরের দিকে সাদা। এই যে সেরিব্রামটা একটা পর্দা দিয়ে আবৃত থাকে। এই পর্দাটার নাম হচ্ছে মেনেঞ্জেস। এই জায়গায় একটা পর্দা, একটা পাতলা পর্দা দিয়ে এটা আবৃত থাকে, এটা নাম হচ্ছে মেনেঞ্জেস। মেনেঞ্জেস তোমাকে একটা পর্দা দিয়ে, এটা এই যে বড় শক্ত স্কাল আছে না আমাদের, এটার নিচে, এটার নিচে দেখছো একটা ডিম ভাঙলে পরে দেখছো না, বাহিরের শক্ত কুলকের ভিতরে আবার একটা পর্দা থাকে, এরপরে কুসুম থাকে। হ্যাঁ, কুসুমটা তো নরম, ওইটাকে রাখতে হয়। এরকম মেনেঞ্জেস নামক একটা পর্দা থাকে। আর এই অংশটা থাকে ধূসর বর্ণের। এই ধূসর বর্ণের পদার্থটার নাম হচ্ছে গ্রে ম্যাটার। এই ধূসর বর্ণের অংশটাকে আমরা বলি গ্রে ম্যাটার এবং পুরো অংশটাকে বলা হয় কর্টেক্স। এই অংশটার নাম হলো কর্টেক্স। আর ভিতরের দিকে যে অংশটা থাকে সেটার নাম হচ্ছে হোয়াইট ম্যাটার বা শ্বেত পদার্থ। তো কয়টা বললাম, একটা হচ্ছে গ্রে ম্যাটার আর একটা হচ্ছে হোয়াইট ম্যাটার। একটা হচ্ছে গ্রে ম্যাটার আর একটা হচ্ছে হোয়াইট ম্যাটার বা শ্বেত পদার্থ। এটা হচ্ছে শ্বেত পদার্থ, একটা হোয়াইট ম্যাটার আর একটা হচ্ছে গ্রে ম্যাটার। গ্রে ম্যাটার মানে হচ্ছে ধূসর পদার্থ, ঠিক আছে? এটা হলো ধূসর পদার্থ। তো দুইটা অংশ জানলাম, একটা হচ্ছে কি গ্রে ম্যাটার আর একটা হলো হোয়াইট ম্যাটার। এখন গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটার গুলো কিভাবে তৈরি একটু জানো। এই যে মস্তিষ্কের কর্টেক্সের মধ্যে যে অংশটা অবস্থান করে, যেটাকে আমরা গ্রে ম্যাটার বলি, এই গ্রে ম্যাটারটা হচ্ছে স্নায়ু কোষ দেহ। তোমরা স্নায়ু কোষ তো পড়েছো ইতিমধ্যে, নিউরন দেখেছো, তাই না? নিউরন তো দেখেছো তোমরা, এরকম করে যে থাকে। এটা তোমার পড়াবো একটু পরে, তোমাদেরকে এগুলো বলবো আমি। এই নিউরনের এই যে কোষ দেহটা, এই কোষ দেহটা তাকে ঠিক এই জায়গায়, এখানে মধ্যে নিউরনের কোষ দেহ, যেটা তার ডেনড্রাইট সহ এই পুরো অংশটা থাকে এই জায়গায়। এই জন্য এটাকে বলে আমরা গ্রে ম্যাটার। আর ভিতরের যে অংশটা, এটা যে নিউরনের অ্যাকশন দিয়ে তৈরি। নিউরনের অ্যাকশন তো এখানে গিয়ে অনেকগুলো ভাগে ভাগ হয় না, এরকম করে। এই যে অ্যাকশন, এই অংশ থেকে এই অংশ পর্যন্ত এই পুরো অংশটা থাকে এই জায়গায় ভিতরের দিকে। কি বললাম, যে কোষ দেহটা থাকে এই যে সেরিব্রাম বা সেরিব্রাল হেমিস্ফিয়ারের উপরের যে অংশটা, ওইখানে থাকে নিউরনের কোষ দেহ। আর একটু ভিতরের দিকে থাকে নিউরনের অ্যাকশন। এই যে অংশগুলো অ্যাকশন দিয়ে তৈরি, বুঝা গেছে? কারণ দেহের যাবতীয় অংশ থেকে উদ্দীপনা এসে পৌঁছায় এখানে, তারপর উদ্দীপনা অনুযায়ী এখানে প্রতিবেদন তৈরি করে তারপর মোটর স্নায়ুগুলোকে নির্দেশ দিতে হয়। তোমরা দেখেছো না, কম্পিউটারে যখন আমরা কোনো কিবোর্ড চাপি, ওটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে যায় বা সিপিইউ যায়। সিপিইউ যাওয়ার পরে এটা কি হয়, প্রসেসারিত হয়। প্রসেসারিত হওয়ার পরে মনিটরে কি হয়, আউটপুট দেয়। ঠিক অংশটা এরকম। এই জন্য মস্তিষ্কটা অত্যন্ত জটিল গঠন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ওইটাই যদি ঠিকমতো কাজ না করে বাকি সব কাজ ব্যর্থ হয়ে যাবে। তো এটা জানাও আমরা কিভাবে সেটা তৈরি। ঠিক একই রকম ঘটনা এই সেরিবেলামের ক্ষেত্রেও এরকম করে এখানে তাকে নিউরনের কোষ দেহ
আর ভিতরের দিকে থাকে নিউরনের অ্যাকশন। আচ্ছা, এই পঞ্চটা তো কথা বললাম, এইটাও সাদা। এই যে জায়গাটা কিন্তু এখান থেকে আস্তে আস্তে করে ওই স্নায়ুর অসংখ্য বলছি না যে 100 বিলিয়ন স্নায়ু, এবং একটা স্নায়ুতন্ত্রে এই যে একটা স্নায়ু কোষ বললাম না, এই একটা স্নায়ু কোষের যে ডেনড্রাইট গুলো আছে না, এই একটা স্নায়ু কোষের এই জায়গার সঙ্গে এখানের মধ্যে প্রায় 10 থেকে 10,000 স্নায়ুতন্ত্রের অ্যাকশন এসে যোগ দেয়। এটার নিচের অংশে প্রায় 10,000 স্নায়ুতন্ত্রের ডেনড্রাইটের একটা স্নায়ুতন্ত্রের অ্যাকশনের সঙ্গে 10,000 স্নায়ুতন্ত্রের ডেনড্রাইটের সিনাপস হয়। এখন বুঝতে পারো যে আমরা কত দ্রুত আমরা সিদ্ধান্ত নেই। আঙ্গুলে হঠাৎ করে মনে করে যে কোনো কিছু একটা সুই ফুটলো, হাতটা সরাইতে দেরি হয় না। চায়ের কেটলি চোলা থেকে নামাচ্ছে, গরম লাগলো, হাতটা সরাইতে খুব একটা দেরি হয় না। কিন্তু এগুলো তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে সংকেতটা চলে যায়। কিছু আছে ওই প্রতিবর্তক ক্রিয়ার কারণে সেটা একটু নিচের দিকেই হয়, আর বাকিগুলো তো এখান থেকেই সংকেত আসে। আমরা যদি খুব ভয়ের কিছু দেখি, সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এখান থেকে পালানোর চেষ্টা করি। তো পালাইতে হলে কি রে, পাটাকে তো চলতে হবে, পাটাকে ধরতে হবে না এই জায়গার থেকে, স্থির থাকলে তো চলবে না। কিন্তু তাকে সেই নির্দেশটা কে দিবে যে তুমি এখান থেকে যাও? পা তো এমনি এমনি সরবে না, এই মস্তিষ্ক থেকে সেই চিন্তাগুলো বেরিয়ে আসবে এবং সে নির্দেশ দিবে। এই নির্দেশ অনুযায়ী দেহের বাকি কাজগুলো কিন্তু সক্রিয় হবে, বাকি অর্গানগুলো সচল থাকবে। গেল সেরিবেলামের কথা, পন্সের কথা বললাম। এই যে পন্সের এই অংশটার থেকে এইটা তো বললাম যে চিন্তা, চেতনা, জ্ঞান, বুদ্ধি, বিকাশ, বাকশক্তি সব এই অংশের থেকে কি করে শ্রবণ, দর্শন, ভারসাম্য। মেডুলা অবলঙ্গটা এই অংশটা কি করে? এটা যে মানুষ দৌড়ায়, লাফায়, তো দৌড়ালে লাফালে আমরা চাইলেই মাটিতে পড়ে যাই না, যতক্ষণ না বড় কোনো বিপদ সামনে হাজির হয় ততক্ষণ। এই যে দৌড়ানো, লাফানো, দেহের ভারসাম্য রক্ষা করা, এই পুরো কাজটা হয় এই মেডুলা অবলঙ্গাটার। বুঝতে পারছ? মেডুলা অবলঙ্গাটার থেকে এগুলো চলে। আর কি হয়, এই মেডুলা অবলঙ্গাটার থেকে মোট এই যে করুটি এবং আমরা বললাম সেরিবেলাম, মেডুলা অবলঙ্গাটা, সুষুম্না কাণ্ড, এই পুরো অংশ পর্যন্ত 12 জোড়া করোটিক স্নায়ু রয়েছে। কত জোড়া করোটিক স্নায়ু? 12 জোড়া। মনে রাখতে হবে কিন্তু এগুলো প্রশ্ন থাকতে পারে বহু নির্বাচনী প্রশ্নে, যে মস্তিষ্ক থেকে কত জোড়া করোটিক স্নায়ু বের হয়? 12 জোড়া। 12 জোড়া করুটিকা স্নায়ু, করুটিকা স্নায়ু। এখন এই যে 12 জোড়া করুটিকা স্নায়ুর মধ্যে 8 জোড়া করুটিকা স্নায়ু কিন্তু এই মেডুলা অবলঙ্গাটার থেকে বের হয়। এখান থেকে 8 জোড়া করুটিকা স্নায়ু বের হয় মেডুলা অবলঙ্গাটার থেকে, আর উপরের অংশ থেকে বাকি 4 জোড়া বের হয়। এই হচ্ছে মোট 12 জোড়া করুটিকা স্নায়ু। উপরের অংশের যে স্নায়ুগুলো আছে, যে 4 জোড়া, এরা কোথায় কোথায় যাবে? কারণ এই যে দেখো মাথাটা, এই পুরো অংশটা না, তাই আমি দেখতেছি এই যে চোখের অপটিক স্নায়ুগুলো এখান থেকে যাবে, 1 জোড়া 2 চোখে যাবে, এই নাসারন্ধ্রে যাবে, ঘ্রাণ নিতে হবে, জিহ্বা আছে না, জিহ্বাতে যেতে হবে, এই মুখমণ্ডলে যেতে হবে, কানের এদিকে স্নায়ু যেতে হবে, ঠিক আছে, ঘাড়ের পেশিতে যেতে হবে। তাই এরপর আস্তে আস্তে করে এই যে বাকি যে করোটিকা স্নায়ুগুলো, এগুলো কোথায় যায়? ওই আমাদের এখানে রয়েছে ফুসফুস আছে 2 পাশে, বুকের 2 পাশে ফুসফুস, হৃৎপিণ্ড, পাকস্থলী, হ্যাঁ, এগুলোর মধ্যে ওই যে 12 জোড়া স্নায়ুগুলো বললাম না, এগুলো সেখানকে যায়। সেখান থেকে প্রয়োজনীয় নির্দেশনা সবকিছু ওই মাথায় আসে, প্রথমে উদ্দীপনা, তারপর সারাদিন, তারপর আবার প্রয়োজনীয় কাজের জন্য যায়। সুষুম্না কাণ্ড, সুষুম্না কাণ্ডটা ওইখান থেকে আসা মাথার পরে যে ঘাড়ের পিছনে এটা ফোরামেন ম্যাগনাম নামক একটা ছিদ্র রয়েছে। এখানে এই ফোরামেন ম্যাগনাম নামক এই ছিদ্র পথের ভিতর দিক দিয়ে এই সুষুম্না কাণ্ডটা আস্তে আস্তে করে নিচের দিকে নামবে। নিচের দিকে নেমে সেটাকে আমরা বলি, ওই যে মেরুদণ্ড আছে না আমাদের, এই মেরুদণ্ডের ভিতর দিক দিয়ে যাবে। মেরুদণ্ডটা এই যে ঘাড়ের এখান থেকে শুরু করে, মেরুদণ্ডটা কোথায়? একবারে কোটি দেশ পর্যন্ত, আমাদের কোমর পর্যন্ত বিস্তৃত। একবারে ঘাড়ের এখান থেকে শুরু করে কোমর পর্যন্ত। এখানে
ইয়ে রয়েছে, কশেরুকা রয়েছে। কশেরুকা রয়েছে এখানে মধ্যে পুরো 33টা কশেরুকা, এবং সেখানে 31 জোড়া, আরও 31 জোড়া স্নায়ুতন্ত্র বের হবে, প্রান্তীয় স্নায়ুতন্ত্র। ওই সুষুম্না কাণ্ডটা ভিতর দিক দিয়ে যাবে যখন গাড়ির নিচ থেকে, আর আমাদের যে মেরুদণ্ড আছে, মেরুদণ্ডের যে কশেরুকাগুলো আছে, কশেরুকার ভিতরে একটা ছিদ্র রয়েছে, এই ছিদ্রের ভিতর দিক দিয়ে এই বাকি 31 স্নায়ুটা যাবে, প্রান্তীয় স্নায়ু। ওই স্নায়ুটা যাওয়ার পরে আবার কশেরুকাগুলো তো ভাগ রয়েছে, এই কশেরুকাগুলো মনে করো একটা কশেরুকা ওইরকম করে ওইখানের মধ্যে রয়েছে একটা ছিদ্র, তারপর এইদিকে একটা অংশ গেছে, এইদিকে একটা অংশ গেছে ছোটো করে, আবার এটার পিছনে আরেকটা কশেরুকা, এটার পিছনে আরেকটা কোষ, এটার পিছনে আরেকটা কশেরুকা, এবং এই ছিদ্রগুলো ওই রকম এখান থেকে এই পর্যন্ত রয়েছে। শক্ত আবরণের ভিতর দিক দিয়ে বাকি স্নায়ুগুলো বের হয়, প্রত্যেকটা কশেরুকার ফাঁক থেকে দুই দিকে স্নায়ুগুলো বের হয়, দুই দিকে স্নায়ু বের হয়। কেন? কারণ মানব দেহ এটা পুরোপুরি দ্বিপার্শ্বীয় প্রতিসম বলা যায়, হাত দুইটা, পা দুইটা, তাই না? আমাদের দেখো এই যে ফুসফুস, তাও দুই পাশে বিভাগে বিভক্ত। তো এই স্নায়ুগুলো ভাগ হয়ে বাকি সব জায়গায় যেতে হবে। এই যে একেবারে বললাম করুটি, একবারে ওই নিচে কটিদেশ পর্যন্ত যে আসছে এই সুষুম্না কাণ্ডটা, এটা নিচের দিকে নামছে, নেমে কোথায়? একবারে কটিদেশ পর্যন্ত। এখানে আসার পর ওই যে কশেরুকার ফাঁক থেকে, একটা কশেরুকার ফাঁক থেকে দুই দিকে আরো কিছু স্নায়ু একবারে ওই পায়ের পাতা আঙ্গুলে মাথা পর্যন্ত চলে যাবে। কারণ ওইখান থেকে আমাদের প্রতিবেদন দরকার। বুঝা গেছে কি? পায়ে শক্ত কিছু টের পেলে আমরা ও হা করে শব্দ করি, কি করে করি? ওইখান থেকে প্রতিবেদন আসে বলেই তো করি। যদি ওই জায়গায় কিছু মানে স্নায়ুর কাজ যদি অফ হয়ে যায়, তাহলে তো বুঝতেই পারছো প্যারালাইজ হয়ে যাও, এখান থেকে কোনো সংবেদ উপরে আসবে না, একটা চিমটি দিলেও খবর পাওয়া যাবে না। এগুলো করা হয় এই সুষুম্না কাণ্ড থেকে। যে মেরুরজ্জু রয়েছে এটা, ওটা হৃৎপিণ্ড এর ভিতর দিক দিয়ে এই মেরুদণ্ডের কশেরুকার ছিদ্রগুলো দিয়ে যায়, এবং দুই পাশে অনেকগুলো প্রান্তীয় স্নায়ুতন্ত্র বের হয়। তাহলে এই যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্রের কথা বললাম, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তো এই পুরো অংশটা, যেহেতু এটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলছি, এইটার কার্যক্রমই হচ্ছে সবচেয়ে জটিল। এটাকে সচল রাখতে হবে, এবং প্রয়োজনীয় পুষ্টিকর খাবার দাবার আমাদেরকে খেতে হবে। বোঝা গেল কি? আমরা যদি পুষ্টিকর খাবার দাবার না খাই, এবং সেটা পুষ্টিকর না হয়, প্রয়োজনীয় খাদ্য উপাদানগুলো যদি রক্তের সাথে এখানে গিয়ে না পৌঁছায়, তাহলে তো ঠিক মতো কাজ করবে না। এই জন্যেই এই কোভিডের সময় বলা হয় যে হাত ধো, তাই না? 20 সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত দিতে হবে, হাত পরিষ্কার রাখতে হবে। কেন? যেন কোনো জীবাণু প্রবেশ না করে। ওই যে জায়গাটা, ওইখানে মানে যদি কোনো জীবাণু প্রবেশ করে, এই যে মেনিনজাইটিস পর্দাটা, ওইখানে যদি কোনো আক্রমণ করে ব্যাকটেরিয়া, ঠিক আছে, ওটা মেনিনজাইটিস একটা ডিজিজ হয়ে যায়, পাগলও হয়ে যেতে পারে এক সময়। বুঝা গেল? তাই আমরা শরীরটাকে সুস্থ রাখার জন্য, আমাদের ব্রেন ওইটাকেও সচল রাখার জন্য আমরা কি করব? ভালো চিন্তা করব, সৎ কার্য চিন্তা করব, পুষ্টিকর খাবার দাবার খাবো, ঠিক আছে, শরীরটাকে সুস্থ রাখার জন্য। তাহলে আমাদের এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটা সচল থাকবে, ওইটা অ্যাক্টিভেট থাকলে বাকি কাজগুলো আমাদের জন্য করা সহজ হবে। তাই আমরা স্নায়ুতন্ত্র সম্পর্কে আজকে গুরুত্বপূর্ণ যা যা বিষয়ে জানলাম, এখান থেকে তোমাদের অনেকগুলো বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে, অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে, একটা প্রয়োগমূলক প্রশ্ন হতে পারে, একটা উচ্চতর চিন্তন দক্ষতামূলক প্রশ্ন কিন্তু হতে পারে। সো যা যা এখানে জানা হলো সবগুলো মনে রাখবে। একটা প্রশ্ন যদি করা হয় যে করোটিকা থেকে কত জোড়া স্নায়ু বের হয়? 12 জোড়া, তাই না? এই যে সুষুম্না কাণ্ড থেকে ভিতর দিক দিয়ে গেলে প্রান্তীয় স্নায়ুতন্ত্র কত জোড়া? 31 জোড়া, এগুলো বের হয়। এই যে সেরিব্রামটা, ওইটা কয়টা খণ্ডে বিভক্ত? 2টা খণ্ডে বিভক্ত, যেটা বলে সেরিব্রাল হেমিস্ফিয়ার। কর্পাস ক্যালোসাম কি? এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে, ঠিক আছে। তারপর সেরিবেলাম কি? এটা কোথায় অবস্থান করে? মেডুলা অবলঙ্গাটা কি? এটার অবস্থান কোথায়? ঠিক আছে। সুষুম্না কাণ্ড, ওটা দেখতে কেমন? এই জাতীয় অনেকগুলো প্রশ্ন করা যাবে, কিন্তু মূল কথা হচ্ছে আমাদেরকে পাঠটা তো পড়তে হবে। আমরা যদি ঠিকমতো পাঠটা না পড়ি, তাহলে এই বিষয়গুলো সম্পর্কে আমরা কখনোই সম্যক ধারণা নিতে পারবো না।
আর সঠিক ধারণা যদি নিতে না পারি পরীক্ষায় সুন্দর মতো আনসার করা যাবে না। হ্যাঁ, তো এই গেল আমাদের স্নায়ুতন্ত্রের, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং মস্তিষ্কের লম্বচ্ছেদ নিয়ে আলোচনা। তো আজকে এই পর্যন্তই। তোমাদের জন্য একটু বাড়ির কাজ, সবাই খাতা বের করো, খাতা বের করে বাড়ির কাজ লিখে নাও। খাতা বের করে সবাই খাতা বের করে বাড়ির কাজ দেখো। পাঠ কিন্তু পড়তে হবে ভালো করে। শুধু যদিও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গার মধ্যেই ক্লাস আছে, বিভিন্ন স্যারদের ক্লাস, তোমরা শুধুমাত্র মোবাইল হাতে নিয়ে ক্লাস এমনি এমনি দেখাটাই ক্লাস করে না, সক্রিয়ভাবে ক্লাসে থাকতে হবে। তোমরা যখনই যে স্যারের ক্লাস, টিভিতেও ক্লাস দেখছো, কিন্তু শুধু টিভির সামনে বসে স্যারের ক্লাস দেখলাম, কোনো কাজ করলাম না, কি বললেন স্যার সেটাও ঠিক মতো উপলব্ধি করলাম না, এটা তো পাঠে অংশগ্রহণ করা বোঝায় না। পাঠে অংশগ্রহণ করতে হলে স্যারদের কথাগুলো মনোযোগ সহকারে শুনবে এবং সেই নির্দেশনা অনুযায়ী কাজ করবে। বাড়ির কাজ, বাড়ির কাজ তোমাদের জন্য আজকে একটাই বাড়ির কাজ থাকবে, যে মস্তিষ্কের গঠন চিত্র সহ ব্যাখ্যা করো। ওটা চিত্র আঁকতে হবে, আমার ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? এটা কিভাবে ঘটিত। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাই।